কি সমস্যা তোমার? এভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন তুমি? দূরে থাকুন আপনি আমার কাছ থেকে, খবরদার কাছে আসবেন না। আমায় এভাবে কোলে নিয়েছেন কেন? ছাড়ুন ছাড়ুন বলছি, অসভ্য বদলোক। বলেই তো ধস্তাধস্তি করতে লাগলো রুদ্ধের দৃঢ় বন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু পারল না। পরে হাল ছেড়ে দিয়ে রুদ্ধের বুকে কিল বসিয়ে দিল জোরে রাত। রুদ্ধ রাতের কথা শুনে বামভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, আমি অসভ্য? তা নয়তো কি, আজ তো খবিস একটা, ছাড়ুন আমাকে। বলেই সজোরে আরো একটা কিল বসিয়ে দিল সে রুদ্ধের বুকে। কিন্তু রুদ্ধ ছাড়ল না, সেভাবেই শক্ত করে আবদ্ধ করে নিজের সঙ্গে মিশিয়ে রাখল। রাগে দুঃখে ফুপিয়ে কেঁদে উঠল রাত। নাক টানতে টানতে বলল, ছাড়ুন আমাকে, ছাড়ুন। আপনার মতো নির্দয় পাষাণ বজ্জাত লোকের সাথে আমি কিছুতেই থাকতে পারবো না। হাতের বন্ধন আলগা হওয়ার বদলে আরো গাঢ় হলো রুদ্ধের। এবার কোমরে রাখা হাতে নখ বিধিয়ে আরো কাছে টেনে নিল রাতকে। মুখের কাছাকাছি এসে হিসিয়ে বলল, কোল থেকে নামানো তো দূর, এখন আমার থেকে 1 ইঞ্চিও সরতে দিচ্ছি না। যা খুশি করে নাও। আর ভার্সিটির সিনিয়র জুনিয়র প্রত্যেকটা প্রফেসর থেকে শুরু করে ভার্সিটির কর্মচারী আর দারোয়ানও তোমাকে চেনে। সবাই জানে তুমি কার বউ। তো এমন একটা লেম বিষয় নিয়ে তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ? রুদ্ধের এমন বেখেয়ালি কথায় রাতের মান অভিমান জেদ সব একত্রিত হয়ে গেল। কিন্তু পরবর্তীতে রুদ্ধের বাকি কথাগুলো শুনেও তার আরও রাগ হলো। কেন আগে তাকে এই কথাগুলো বলল না? রাগের বশে ধূপধাপ করে আরও একবার কয়েকটা কিল বসিয়ে দিল রুদ্ধের বুকের উপর। পরপর কয়েকবার কিল বসিয়ে শান্ত হলেও চোখে পানিতে টসটসে হয়ে আছে, যেন যখন তখনই গড়িয়ে পড়বে। রাতের এমন কাণ্ডে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রুদ্ধ। সেই দিন মাহমুদ স্যার মজা করে কথাগুলো বলেছিলেন, কিন্তু তুমি বোকা মেয়ে, বোঝোনি। তারপর কানের কাছে ঠোঁট লাগিয়ে নরম স্বরে শুধালো, রাগ কমলে এবার বলো তো, এত রাগ হয়েছে কেন রাত পৌষালি পাখির? আমি কি করতে পারি এই রাগ কমাতে? খুব স্বাভাবিকভাবেই নরম কণ্ঠে বলল রুদ্ধ। রাত ঠোঁট ভিজিয়ে রুদ্ধের দিকে তাকালো হেসকি তুলতে তুলতে। ধরা গলায় বলল, আমাকে কেন ধরেছেন? ছাড়ুন আমায়, সরে যান। ওই চিত্রা পত্রিকার কাছে যান। ওই মেয়েটাকে কোলে করে রাখুন খাবার টেবিলে, তো খুব সুন্দর করে চিপকে বসতে পারেন। এখন আমার কাছে এসেছেন কেন? আমাকে কেন কোলে নিয়েছেন? সরে যান। একদমই হড়বড়িয়ে বলে দম ছাড়ল। রুদ্ধ রাতের এমন রণচণ্ডী রাগী চেহারা দেখে মোটেও বিচলিত হলো না, বরং ঠোঁট কামড়ে হাসি আটকে বলল, হ্যাঁ, চাই তো চিত্রার কাছে যেতে, বাট কি করব? ঘরে বাচ্চা একটা পিচ্ছি বউ রেখে বাইরের মেয়ের কাছে গেলে লোকে খারাপ বলবে। আফটার অল আই অ্যাম এ জেন্টলম্যান, ইউ নো। বলে রাতের দিকে তাকিয়ে চোখ টিপ দিল রুদ্ধ। ও আচ্ছা, খুব শখ না? খুব শখ ওই চিত্রা পত্রিকার কাছে যাওয়ার? অসভ্য গরিলা খবিশ মহিষ একটা। বলেই আবারও ধূপধাপ কিল বসাতে নিলেই রুদ্ধ আরেক হাত দিয়ে রাতের হাত চেপে ধরে। মুষ্টি বদ্ধ করে রাখা হাতের হাতটা টান করে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, ওয়েট, আমার বউটা কি জ্বলছে নাকি? হিংসে হচ্ছে? মোটেও না, আপনার মতো অসভ্য লোকটাকে নিয়ে আমার হিংসা করতে বয়েই গেছে। যান, এক্ষুনি চলে যান। বলেই মুখ ঘুরিয়ে নিল রাত। রুদ্ধ ভ্রু কুঁচকে রাতের গোলগাল নরম তুলতুলে মুখটা নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, আমি অসভ্য? আমায় অসভ্য বলার সাহস হলো কি করে? আমি অসভ্যতা করলে নিতে পারবে তুমি? রুদ্ধের বরফের ন্যায় শীতল কণ্ঠে ঠান্ডা স্রোত বয়ে গেল রাতের মেরুদণ্ড বেয়ে। এতক্ষণ রাগে জেদে তুলকালাম করলেও এবার নিজের অবস্থানটা উপলব্ধি করেই হৃৎস্পন্দন থমকে গেল রাতের। রুদ্ধ এক হাতে রাতের কোমর, আরেক হাতে রাতের হাত চেপে নিজের বুকের উপর জাপটে ধরে রেখেছে। শুকনো ঢোক গিলল রাত। রুদ্ধের বন্ধন থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়ার প্রচেষ্টা করতে নিলে আরও জোরে চেপে ধরল রুদ্ধ। পুরুষালী শরীরের এত নিগুড়ো স্পর্শ নিজের সারা শরীরে মিশে যেতেই কেঁপে উঠল বদন। অষ্টধয়ে অস্বাভাবিক কম্পন ধরাল। রাতের অনির্দেশ্য অবিন্যস্ত এলোমেলো মিইয়ে যাওয়া অবস্থা দেখে রুদ্ধের ভীষণ লোভ হলো আরেকটু ছুঁয়ে দিতে। যাক না, থেমে সময়টা শুভশ্রীর কেঁপে ওঠা নেত্র পড়ল। ওষ্ঠাধরে আরেকটু কম্পন ধরুক। হৃদযন্ত্রের গতানুগতিক ধারার উচ্চমাত্রায় ব্যাঘাত দুজনেরই একসাথেই ধরুক। কামড়ে ধরা অধরের চাপ আরেকটু বেশি হোক না। টকটকে লালাভ মুখশ্রী থেকে ঠোঁট, গাল, নাকসহ সারা বদনে ছড়িয়ে যাক। লাজুকতার মতো মিয়ে যাওয়া নিজ চোখে বেহায়ার মতো তাকিয়ে দেখুক রুদ্ধ। ভীষণ ইচ্ছে হলো। ভীষণ রাতের কম্পনরত ঠোঁটের দিকে এগিয়ে গেলেই চোখ খিচিয়ে নিল রাত।
রুদ্ধ ওকে আরেকটু বিব্রত করে ঠোঁট ছাড়িয়ে থুতনিতে কামড় বসিয়ে দিতেই মৃদু আর্তনাদ করে উঠল রাত। রুদ্ধ রাতের থুতনি ছেড়ে এগিয়ে গেল পাতলা উষ্ণতায় মোড়ানো কাপা কাপা ওষ্ঠের দিকে, আবদ্ধ করে নিল নিজের পাতলা ওষ্ঠদ্বয়ের মাঝে। থমকে গেল রাত, চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নিল সে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠতে থাকলো সে। উজ্জ্বল চাঁদটা ঢেকে নিল তাদের নিজের কোমল আলোর চাদরে। রুদ্ধ রাতের অধর ছেড়ে রাতের কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিসিয়ে বলল, রাত পাখি। কেঁপে উঠল রাত, নিয়ন্ত্রণ হারিয়ে পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ল রুদ্ধের বুকের উপর। রুদ্ধ এক হাত দিয়ে রাতের চুলগুলো একপাশ দিয়ে বেলি ফুলের গাজরাটা গুজে দিল তার চুলে। রাত লজ্জায় মিয়ে গেল। রুদ্ধ তার বিরোহিণী প্রিয়তমাকে কোমল হাতে জড়িয়ে ধরে রাখল নিজের বুকের সঙ্গে। রুদ্ধ তার প্রিয়তমার চুলের ভাঁজে স্নেহের চুমু দিতে গিয়ে সিক্ত হলো তার চোখের ঘন পল্লব রাশি। চাঁদের আলোয় এক বিন্দু অশ্রু মুক্তর মতো ঝলকে উঠে হারিয়ে গেল রাতের রেশম কালচে বাদামি চুলের ভাঁজে। রুদ্ধ গভীর আবেগ নিয়ে রাতের কানে ঠোঁট লাগিয়ে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি। মুহূর্তে কেঁপে উঠল রাত। শীতল মৃদু বাতাস ছুঁয়ে গেল তার হৃদয়ে। রুদ্ধের মুখে ভালোবাসি শুনে কেঁদে উঠল রাত ফুপিয়ে। রুদ্ধের বুকে মুখ গুজে দিল রাত। রুদ্ধ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে রাতের দিকে। কাঁদলে বুঝি কাউকে এত সুন্দর লাগে? অন্ধকারের বুক চিরে সূর্যোদয়ে আলোকিত হলো ধরণী। ফুটফুটে নরম আলোতে পরিবেশে ছড়ালো গাছপাতা আর ফুলের স্নিগ্ধতা। কাঠগোলাপ, সূর্যমুখী সহ নাম না জানা হরেক রকম ফুলের দল মাধুর্য পেল সূর্যের প্রথম আলোয় গা বুলিয়ে। একে একে ঘুম ভেঙে জাগ্রত হলো সকলে। সকালের আলোটা ফুটতেই তার ঘুম ভেঙেছে আজ। ঘুম ভাঙার পর পাশে শুয়ে থাকা রুদ্ধের স্নিগ্ধ চেহারা পরখ করতেই গত রাতের কথা মনে হলো। লাজের হাসি দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছে। রাতে রুদ্ধ তাকে জোর করেই কোলে করে নিয়ে গিয়েছিল রোমে। বাধ্য হয়ে তাকে রুদ্ধের সাথে ঘুমোতে হয়েছিল। তখনই ফোন বেজে উঠল তার। ফোন হাতে নিতেই চোখ পড়ল স্ক্রিনে ভেসে ওঠা মাহজাবিন নামটি। এত সকালের আপু কেন ফোন দিয়েছে ভেবে কিছুটা চিন্তায় পড়ে গেল সে। ভয়ে ভয়ে ফোন রিসিভ করে কানে ধরে হাসিমাখা মুখে সালাম দিল সে। তারপর কথা বলতে বলতে পা বাড়ালো আগে বারান্দার দিকে। বারান্দায় যেন আজ বসন্তের ছোঁয়া লেগেছে। বারান্দায় বেলি ফুলগুলো টব ভরে ফুটে আছে ছোট ছোট বেলি ফুল। সুঘ্রাণে মম করছে পুরো বারান্দা। কোমল রোদের আলো এসে পড়েছে বারান্দার পাথরে, যেন রোদও আজ প্রেমে পড়েছে। ছুঁয়ে ছুঁয়ে যেতে চাইছে জানালার শিক। রাতের এলোমেলো চুল গলিয়ে সেই রোদের আলো ছুঁয়ে দিয়েছে রাতের গলা, চিবুক আর গাল। বাতাসের টুকরো টুকরো ছোঁয়া বারান্দার পর্দা নাড়িয়ে দিচ্ছে, যেন কারো চুপি চুপি আসা যাওয়ার শব্দ। বাতাসে ভেসে আসছে মাধবীলতার মিষ্টি ঘ্রাণ, যা মনকে গভীর কোনো স্মৃতির দিকে টেনে নিয়ে যায়। গাছটা নুইয়ে পড়েছে পাতায় পাতায় ফুলের ওজনে, আর সেই ফুলগুলো যেন হাওয়ার হাত ধরেই বারান্দার শেষ কোণা অবধি চলে যাচ্ছে। আপুর সাথে কথা শেষ করেই বারান্দার দোলনায় গিয়ে বসল রাত। আপু তাকে ফোন দিয়েছে দাওয়াত করতে। আগামী শুক্রবার তার বিয়ে, সেটাই জানালো তাকে। মঙ্গলবার মানে আগামীকাল মেহেদি। সন্ধ্যা দিয়ে শুরু হবে অনুষ্ঠান। তাকে আজকের মধ্যেই খুলনা যেতে হবে বলেছে। অনেকদিন পর তাহলে তার এবার খুলনায় যাওয়া হবে। ভাবছে রুদ্ধ আদেও রাজি হবে কিনা তার সাথে যাওয়ার জন্য। বজ্জাত লোকটা তো সবসময় কপাল কুঁচকে থাকে। এটা শুনলেও নির্ঘাত তাকে ধমক দিয়ে না করে দেবে। এসব ভাবতে ভাবতেই বারান্দার দোলনায় এলিয়ে দিল সে। আকাশের দিকে তাকিয়ে গুনগুনিয়ে সুর তুলল, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। গান গেয়ে পেছনে ফিরতেই আচমকা রুদ্ধকে পেছন থেকে দেখে চমকে উঠল রাত। রুদ্ধ তখন বুকে হাত ভেজে দেয়ালে হেলান দিয়ে তাকিয়ে আছে তার দিকে। রুদ্ধ তার দিকে তাকিয়েই বলল, কখন উঠেছো? রুদ্ধের ঘুম জড়ানো কণ্ঠস্বর শুনতেই কেঁপে উঠল রাত। রুদ্ধের গলার স্বর ঘুম ভাঙার পর খানিক খসখসে লাগছে, যেন ভোরবেলা আকাশে প্রথম বজ্রের শব্দ। তার মনে হলো এই পুরুষটার ঘুম জড়ানো কণ্ঠস্বর যেন যে কোনো নেশাকে হার মানায়।
লজ্জা শরমে মাথা খেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে রুদ্ধের দিকে। জানালার ফাঁক গলে একটু আলো ঢুকেছে আর তার ছায়া পড়েছে রুদ্ধের মুখে। চুলগুলো এলোমেলো, চোখে এখনো কিছুটা ঘুমের ক্লান্তি, কিন্তু তাতে এমন এক গাঢ় নীল গভীরতা। রুদ্ধ রাতের উদ্দেশ্যে আবার বলল, আমি ফ্রেশ হয়ে বাইরে যাব, কাজ আছে। তুমি একটু আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো। বলেই ওয়াশরুমের দিকে পা বাড়ালো রুদ্ধ। রাত তাকিয়ে দেখতে থাকলো তার প্রফেসরকে। সে ভেবে পায় না এই লোকটাকে কি বলে ডাকবে, প্রফেসর নাকি ইঞ্জিনিয়ার সাহেব। এই ব্যাটা তো দুটাই। বারান্দায় বসে ইমার্জেন্সিভাবে একটা ইমেল সেন্ড করল রুদ্ধ। টিমের হেড হওয়ার দরুন তাকেই সব কিছু সামলাতে হচ্ছে। রায়ান আমেরিকা থেকে লন্ডন মুভ করবে আজকে। তার অন্যান্য বন্ধুরাও এক এক করে ইংল্যান্ড পৌঁছে গেছে। বাকি শুধু সে একাই। আজ সোমবার, বুধবার তার ফ্লাইট। তার মধ্যেই রাত, আর তার মধ্যে ছোটখাটো একটা ঝগড়া হয়ে গেছে। রাত জানত না তার লন্ডন যাওয়ার বিষয়ে। কিছুক্ষণ আগেই নিচে খাবার টেবিলে সবাইকে জানানোর সময় রাত বিষয়টা জেনেছে। তখন রাত তার ফুফুতো বড় বোন মাহেজাবিনের বিয়ের বিষয় নিয়ে কথা বললেই দুজনের মধ্যে হালকা কথা কাটাকাটি হয়ে যায়। পরবর্তীতে রাত ঠোঁট ফুলিয়ে উঠে চলে আসে তার উপর রাগ করে। এসব ভাবতে ভাবতেই রুমে গিয়ে ঢুকতেই রুমের অবস্থা মাথায় বাস পড়ার মতো। একই অবস্থা করেছে রুমের মেয়েটা। সারা খাট জুড়ে জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। বিছানার পাশে বসে লাগেজে জামাকাপড় গুছিয়ে নিচ্ছে সে। মুখে তার লেগে আছে মিষ্টি হাসি। মহা খুশি আজ সে। রুদ্ধ বাইরে যেতে চেয়েছিল, কিন্তু ফোনে কাজ হয়ে যাওয়ার কারণে সে আর বাইরে যায়নি। পা বাড়িয়ে নিজের লাগেজ বের করলো, তারপর এক এক করে গুছিয়ে নিতে থাকলো তার জিনিসপত্র। আর চোখে তার দিকে তাকালো রাত। হঠাৎ এই অদ্ভুত কণ্ঠে রাত বলে উঠল, আপনি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? রাতের কণ্ঠ কানে আসতেই থমকে গেল রুদ্ধ। চমকে তাকালো রাতের দিকে। হঠাৎই বুক কেঁপে উঠল তার। রাতের এভাবে বলা কথাটি অদ্ভুত ঠেকল তার কাছে। সে কেন রাতকে ছেড়ে চলে যেতে যাবে? সে তো সারা জীবনের জন্য ছেড়ে চলে যাচ্ছে না, যাওয়া সম্ভবও না তার পক্ষে। এই মেয়ে কি জানে সে তাকে ছাড়া থাকতে পারে না? তখনই পুভি লাফাতে লাফাতে আসলো তাদের কাছে। এসেই এক লাফে রুদ্ধের কোলে উঠে গেল। রুদ্ধ তাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। রাত সেদিকে তাকিয়ে আবার নিজের ব্যাগ গোছাতে শুরু করলো। আজ মঙ্গলবার। সকাল থেকেই রাতের মন খুবই খারাপ ছিল। তার একমাত্র বড় বোনের বিয়ে, আর সে উপস্থিত থাকতে পারছে না। সে তার বড় বোনের ওপরও রাগ করেছে কেন তাকে শেষ মুহূর্তে এসে জানালো। পরক্ষণে মন খারাপ দূর হলো তার বোনের কল পেতেই। তার বোন কল করে তাকে বলেছে যেন সে ভিডিও কলে অ্যাটেন্ড করে তার মেহেদির অনুষ্ঠান। রাত ভাবলো আইডিয়াটা খারাপ না, কারণ সে আগে জানলো এই মুহূর্তে খুলনা কখনো যেতে পারত না, কারণ বুধবার রুদ্ধ চলে যাবে লন্ডনে। বোনের সাথে কথা বলে কল রেখে এসে দৌড়ে চলে গেল রেডি হতে। গাঢ় সবুজ রঙের একটা 3 পিস পরে নিল সে। তারপর এক এক করে অর্নামেন্টসগুলো পরে নিল। চুলগুলো ছাড়া রেখে মেকআপ করতে বসবে, তখনই রুদ্ধ এলো। হাতে তার বেলি ফুলের গাছরা। রাতের সাথে তার মনোমালিন্য হয়েছে ভেবেই রাতের রাগ ভাগাতে বেলি ফুলের গাছরা নিয়ে এসেছিল নিজ হাতে পরিয়ে দেবে বলে। রাতকে হুট করে এত পরিপাটিভাবে সেজেগুজে বসে থাকতে দেখে কিছুটা অবাক হলো সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল রাত। আয়নার কাছে পড়ে থাকা সোনালি আলোয় তার মুখটা যেন আরও একটু বেশি নরম লাগছিল। হাতের তুলিতে সে ঠোঁটের কোণ ছুঁয়ে নিচ্ছিল হালকা লিপস্টিক, আর চোখে চোখে খেলছিল এক অনবদ্য স্থিরতা। পেছন থেকে দাঁড়ালো রুদ্ধ। তার চোখে যেন এক মুহূর্তের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। রাতের খোলা চুল গড়িয়ে পড়ছে ঘাড়ের পাশে। সূর্যের শেষ আলোয় তাদের মধ্যে এক ধরনের রূপালী আবেশ। রুদ্ধ রাতের দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, রাত, কোথাও কি যাচ্ছ? রাত রুদ্ধের দিকে তাকালো, তারপর পুনরায় আয়নার দিকে তাকিয়ে রেডি হতে মনোযোগ দিয়ে বলল, ভিডিও কলে আপুর মেহেদি সন্ধ্যার অ্যাটেন্ড করব, তাই তৈরি হচ্ছি। রুদ্ধ ছোট্ট করে বলল। ও। রুদ্ধ ছোট্ট করে উত্তর দিয়ে এগিয়ে গেল রাতের কাছে। রাত চুপচাপ বসেছিল, মাথা নিচু করে। চুলগুলো ঘাড় ছুঁয়ে পড়েছিল এলোমেলোভাবে। মৃদু বাতাসে উড়ছিল ধীরে ধীরে। ধীরে ধীরে হাত বাড়িয়ে রাতের খোলা চুল সরিয়ে দিল রুদ্ধ। রাতের ছেড়ে রাখা চুলে সুন্দর করে গাজরা সেট করে দিল। মুহূর্তেই রাতের শরীর কেঁপে উঠল। রাত রুদ্ধের এমন কাণ্ডে থমকে গেল। রাত চোখ তুলল আয়নার কাছে। তাতে প্রতিফলিত হয়েছিল তাদের দুজনের চোখ।
রাত অদ্ভুত দৃষ্টিতে রুদ্ধের দিকে তাকালে রাতের এমন চাহনিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে রুদ্ধ। সঙ্গে সঙ্গে সরে আসলো রাতের কাছ থেকে। রাত রুদ্ধের দিকে ফিরিয়ে কিছু বলতে যাবে, তখনই রাতের বোন মাহেজাবিন কল করে তাকে। রাত হেসে দৌড়ে গিয়ে কল রিসিভ করে বারান্দায় পা বাড়ায় হাতে মেহেদি নিয়ে। সেও আজকে মেহেদি পরবে। পুফি ও তার মাম্মার সাথে লাফাতে লাফাতে বারান্দায় পা বাড়ায়। রুদ্ধ তার দুই বিড়ালের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। রাত ভিডিও কলে বোনের সাথে কথা বলে রুমে গিয়ে দেখে রুদ্ধ তার জিনিসপত্র গোছাতে ব্যস্ত। রুদ্ধ জিনিসপত্র ঠিকঠাক গোছানো হয়েছে কিনা সেটা আরেকবার চেক করছে, কারণ আগামীকাল রাত্রে তার ফ্লাইট, আর সকাল থেকে সে খুব ব্যস্ত থাকবে। আর তাছাড়াও এখন আপাতত রাতের থেকে দূরে থাকতে হবে। রাতের মন এতক্ষণ খুশিতে নাচানাচি করলেও রুদ্ধকে আবার প্যাকিং করতে দেখে মন খারাপ হয়ে গেল তার। ওয়াশরুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিচে চলে গেল রানু বেগমকে সাহায্য করতে। নিচে গিয়ে দেখে রানু বেগম সব রুদ্ধের পছন্দের খাবারগুলো রান্না করেছে। রুদ্ধ অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেতে একদমই পছন্দ করে না, তাই খুবই কম মশলা দিয়ে গরুর মাংস রান্না করেছে। সাথে সবজি দিয়ে পোলাও রান্না করেছে, লাউ শাক দিয়ে ইলিশ মাছ রান্না করেছে, আর কাঁচা কাঁঠাল দিয়ে গলদা চিংড়ি। সবগুলো আইটেম দেখেই রাতের খুব ভালো লাগলো। তারপর সে গিয়ে রুদ্ধের জন্য মিল্ক পুডিং বানিয়ে নিল। আগামীকালকে যেহেতু রুদ্ধের ফ্লাইট, তাই সে বেশি ভারী খাবার আগামীকাল একদমই খাবে না। তাই আজ রাতেই সব রানু বেগম রান্না করেছে। শুভ্রা লাফিয়ে লাফিয়ে রান্নাঘরে প্রবেশ করতেই চিল্লিয়ে ডাকলো রানু বেগমকে। ওই মা, মা! এই কি সমস্যা? চিল্লাচ্ছিস কেন রান্নাঘরে এসে? আর এখানে কেন এসেছিস? যা তুই এখন যা, এখানে আসিস না, অনেক কাজ আছে আমার। আর একটু তো দেখাও কি রান্না বান্না করতেছো। খাওয়ার সময় দেখবি, এখন যা। এখন একটু গরম গরম ফ্রেশ ফ্রেশ খাবার মুখে দেখলে কলিজাটা ঠান্ডা হইব তো মা জননী। তোর কলিজা কোনো কিছুতেই ঠান্ডা হয় না। শর্ত শুভ্রা, এমনি চেপে ধরে রাখিস না কাজ করার সময়। শুভ্রা মায়ের ঝাড়ি খেয়ে ছেড়ে দিল তার মাকে। মাকে ছেড়ে শুভ্রা এসে পেছন থেকে রাতকে জড়িয়ে ধরে বলল, ভাবিমণি, তোমার কি খুব মন খারাপ হচ্ছে? একদমই মন খারাপ করো না। দেখো, এই 6টা মাস হুট করে চলে যাবে, তুমি টেরও পাবে না। তোমাকে একটু মন খারাপ করতে দেব না, আই প্রমিস। আমার একদমই মন খারাপ হচ্ছে না, বরং খুব ভালো লাগছে যে তোমার ভাইয়া নিজের স্বপ্ন পূরণ কঠোর পরিশ্রম করছে। আমার কিউট ভাবিটা। বলেই রাতকে অনেক জোরে একটা চুমু দিল শুভ্রা। তখনই ড্রয়িং রুম থেকে রুদ্রের গলার আওয়াজ ভেসে আসলো। রুদ্র এসেছে রুদ্ধের সাথে কথা বলতে, যেহেতু আগামীকালকেই রুদ্ধ চলে যাবে তাই আজই এসেছে। রুদ্র এসে রানু বেগমের সাথে কথা বলে রুদ্ধের রুমের দিকে পা বাড়ালো। রাত আর শুভ্রা রান্নাঘরে থাকায় তাদের দেখেনি রুদ্র। রুদ্ধের রুমে যেতেই খক খক করে কেসে উঠল রুদ্র। ল্যাপটপ উড়ুর উপর রেখে কাজ করছিল রুদ্ধ। হঠাৎ কারোর কাশির আওয়াজ শুনতেই দরজার দিকে তাকালো রুদ্ধ। রুদ্রকে দেখে বলল, কখন আসলি? রুদ্ধ ল্যাপটপের দিকে তাকিয়ে প্রশ্ন করল। রুদ্র ভাইয়ের পাশে বসে এক কাত হয়ে শুয়ে বলল, এই তো কেবলই এসে তোর কাছে বসলাম। তা প্যাকিং সব শেষ? হুম। বাবি পাখির সাথে কথা বলেছিস? মন খারাপ করেনি তো আবার? না, করেনি। যাক, তা শুনলাম বাবি পাখির বড় বোনের নাকি বিয়ে। হ্যাঁ, বৃহস্পতিবার সকালেই শুভ্রাকে নিয়ে রওনা দিবে রাতখোল্লা। বলছিলাম কি, ওই যে। রুদ্রকে বাকিটা বলতে না দিয়ে রুদ্ধ ল্যাপটপ বন্ধ করে বলল, আমি এসে আহুর বিষয়ে চাচার সাথে কথা বলবো। তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আপাতত ক্যারিয়ারে ফোকাস কর। রুদ্র ভাইয়ের কথায় চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। রুদ্ধের দিকে তাকিয়ে বলল, তুই সব জানিস কেমনে আব্বা? তার জবাবদিহি এখন তোকে দিতে হবে? না মানে। রুদ্রের কথা বলার মাঝখানে রাত এসে হাজির হলো। এসে বলল, খেতে চলুন ভাইয়া, খাওয়া দাওয়া শেষ করে না হয় আবার আড্ডা দেবেন। বাবি পাখি আসছি, তুমি যাও। রাত মুচকি হেসে আবার চলে যেতেই রুদ্র রুদ্ধের দিকে তাকিয়ে বলল, চল ভাই, খেয়ে আসি।
রাতের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর রুদ্ধ আর রুদ্র বেশ অনেকক্ষণ ধরেই খোলা বারান্দায় আড্ডা দিল। রাত 1টার দিকে নিজের রুমে আসলো রুদ্ধ। এসে দেখে রাত ঘুমিয়ে আছে। রুদ্ধ গিয়ে দাঁড়ালো ঘুমন্ত রাতের পাশে। রুদ্ধ ধীরে পা ফেলে এগিয়ে গেল। ঘরের নিঃশব্দতা এতটাই ঘন যে শব্দ করলেই ভেঙে যাবে। বারান্দার সফেদ পাতলা পর্দা হালকা বাতাসে দুলে উঠছে। তা ভেদ করে চাঁদের আলো ঠিকরে পড়ছে ঘরের ভেতর। আলো আধারের এই খেলায় ঘুমন্ত রাত যেন ছবির মতো লাগছে, কিন্তু এই ছবি প্রাণবন্ত, নিঃশ্বাস ফেলছে ধীরে নিঃশব্দে। রাত এলোমেলোভাবেই শুয়ে আছে বিছানায়।